ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জেনারেল সায়েন্স থেকে কতগুলো এমসিকিউ এখানে আলোচনা করব। সমস্ত প্রশ্নগুলো পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়নবিদ্যা থেকে নেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় অলরেডি এসে গেছে। তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হবে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। প্রশ্নগুলো আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি। তাহলে চলো প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, কোনটি ইমালশন নয়? দুধ, মাখন, ফেস ক্রিম, নুন, জল। তো ইমালশন ব্যাপারটা হচ্ছে, ইমালশন হচ্ছে একটি কলয়েড। কলয়েড কি জিনিস এটা জানতে গেলে, তোমাদের বিস্তারিতভাবে জানতে গেলে আমাদের দ্রবণের যে ক্লাসটা দেওয়া আছে সেটা তোমাদের দেখতে হবে। তাছাড়া তোমাদের আমি একটু বলে দিই, দ্রবণ মূলত তিন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, প্রলম্বন বা সাসপেনশন এবং কলয়েড। প্রকৃত দ্রবণ হচ্ছে যেটা ধরো নুন জল, সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রলম্বন কোনটা? প্রলম্বন হচ্ছে ধরো কাদা জল, কাদা জল হচ্ছে প্রলম্বন। ঠিক আছে। আর কলয়েড, কলয়েড হচ্ছে দুধ বা ভাতের ফেনা। ঠিক আছে, মোটামুটি এইটুকু বুঝে রাখো। এই তিনটের মধ্যে ডিফারেন্স এইটুকুই, যে দ্রবণের মধ্যে যেমন নুন জল, নুন জলের মধ্যে কি একদম স্বচ্ছ থাকে, সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। ঠিক আছে। প্রলম্বন কোনটা? সাসপেনশন, সেটা হচ্ছে কি বললাম, কাদা জল, অর্থাৎ নুড়ি কাকরগুলো একটু একটু বেশি আমরা দেখতে পাবো। ঠিক আছে। আর কলয়েড কি? কলয়েড হচ্ছে পুরো যেমন দুধ, ভাতের ফেনা বা ধোঁয়া, মেঘ, এগুলো হচ্ছে কলয়েডের উদাহরণ। এছাড়াও কলয়েড অনেক রকমের আছে, ফোম, তারপরে অ্যারোসল যেটা। ঠিক আছে। এখানে যে দেওয়া আছে ইমালশন, এই ইমালশনটা একটি কলয়েড। ঠিক আছে। এখানে অপশনের মধ্যে ইমালশন নয় বলেছে, দুধ একটি ইমালশন, মাখনও ইমালশন এবং ফেস ক্রিমও ইমালশন, কিন্তু নুন জলটি ইমালশন নয়। নুন জল হচ্ছে একটি প্রকৃত দ্রবণ। সমস্ত ব্যাখ্যা আমরা দ্রবণ ক্লাসে দিয়েছি, তোমরা সেখান থেকে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা বলে রাখি, টিন্ডাল প্রভাব কিন্তু কলয়েড দ্রবণে দেখা যায় ভালোভাবে। ঠিক আছে। 2 নম্বর, পরমাণুর কেন্দ্রে ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউট্রন, মাইক্রন। পরমাণু কেন্দ্রে ব্যাস মাপার জন্য ফার্মি বা ফেমটোমিটার ব্যবহার করা হয়। 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। পরমাণু কেন্দ্রে তোমরা জানো, পরমাণু কেন্দ্র যেটা, সেটা কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন, এবং চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে। 3 নম্বর, কোন উদ্ভিদ গমনে সক্ষম? ভলভক্স, স্পঞ্জ, প্রবাল, লাইকেন। এখানে 4টি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে ভলভক্স। ভলভক্স এবং ক্লেমাইডোমোনাস, এরা হচ্ছে গমনে সক্ষম। এটা, এই ছবিটা হচ্ছে ভলভক্সের, আর এটা হচ্ছে ক্লেমাইডোমোনাস। এরা গমনে সক্ষম। এছাড়া গমনে অক্ষম কিছু প্রাণীও রয়েছে, সেগুলো হচ্ছে স্পঞ্জ, প্রবাল, হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম এবং বা সি অ্যানিমাল। ঠিক আছে, এগুলো হচ্ছে গমনে অক্ষম প্রাণী। আর গমনে সক্ষম উদ্ভিদ কোনগুলো? ভলভক্স, ক্লেমাইডোমোনাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, ভলভক্স এবং ক্লেমাইডোমোনাস। 4 নম্বর, কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন। এটা আশা করি তোমাদের জানার কথা। হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নেই। নিউট্রন কার আছে? 1h2, 1h3-তে আছে। 1h1 হচ্ছে সাধারণ হাইড্রোজেন, যাতে নিউট্রন নেই। 1h2-তে একটি নিউট্রন আছে এবং 1h3-তে দুটি নিউট্রন আছে। এই 1h1-কে বলা হয় প্রোটিয়াম, 1h2 ডিউটেরিয়াম এবং 1h3 হচ্ছে ট্রিটিয়াম। হাইড্রোজেনকে কিন্তু দুষ্ট মৌল বলা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে। 5 নম্বর, কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? অক্টোপাস, স্কুইড, ক্লাউন মাছ, তিমি। অক্টোপাস, স্কুইড, ক্লাউন মাছ এবং তিমির মধ্যে তিমি একটি স্তন্যপায়ী প্রাণী। তিমি এবং ডলফিন এগুলো কি হয়, এরা যেহেতু স্তন্যপায়ী প্রাণী, তাই এদের মধ্যে ফুলকা থাকে না, এদের মধ্যে ফুসফুস এরা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। এই জন্য দেখবে এরা মাঝে মধ্যে জলের উপরে উঠে আসে লাফিয়ে, কারণ তারা বাইরে শ্বাস নিতে উঠে। ঠিক আছে। 6 নম্বর, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ডি, ই, কে। এর মধ্যে ভিটামিন কে বা ফাইলোকুইনন বা মেটাকুইনন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে ওয়ানকে বলা হয় ফাইলোকুইনন, ভিটামিন কে টুকে বলা হয় মেনাকুইনন। ফাইলোকুইনন পাওয়া যায় পালং শাক, ব্রোকলি ইত্যাদিতে, এবং মেনাকুইনন পাওয়া যায় নাট্টো, যেটা জাপানি সোয়াবিন জাতীয় খাবার, মাংস এবং দুধ জাতীয় পণ্যে পাওয়া যায়। ভিটামিন সংক্রান্ত আমার একটা ক্লাস এখানে তোমাদের 70+ এমসিকিউ দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিটামিন সম্পর্কিত ক্লাসটা দেখে নিতে পারো। 7 নম্বর, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হয়, 4টি অপশন, সঠিক উত্তর হচ্ছে পারদকে বা হাইড্রোজিয়ামকে বলা হয় কুইক সিলভার। ঠিক আছে। কেন বলা হয়? কারণ পারদ দেখতে অনেকটা রূপোর মতো চকচকে এবং ধাতু হয়েও কি করে, অতি দ্রুত গড়িয়ে যায়। ঠিক আছে, এই কারণে একে কুইক সিলভার বলা হয়। ঠিক আছে। 8 নম্বর, নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? খাদ্য পরিপাক, শ্বসন, জলকে বাষ্পীভূত করা, কয়লার দহন। তো রাসায়নিক বিক্রিয়া কি আগে আমাদের জানতে হবে। রাসায়নিক বিক্রিয়া কি? না, বিক্রিয়াটি হওয়ার পর কি করে, তার রাসায়নিক বৈশিষ্ট্যটা পাল্টে যায়। তার যে বৈশিষ্ট্য, তার যে ভৌতিক স্ট্রাকচার, সেটা পাল্টে গিয়ে নতুন একটা পদার্থে পরিণত হয়ে যায়, তখন সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে। এমনিতে কি হয়, যেমন ধরো জল, জল থেকে আমরা বাষ্পে পরিণত করব বা জল থেকে বরফ পরিণত করব, কিন্তু পরবর্তীকালে বরফের থেকে যখন বরফকে তাপ দেবো তখন সেটা আবার জলে চলে আসবে। ঠিক আছে, তাহলে সেটা কি হলো? সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এখানে যেমন ধরো খাদ্য পরিপাক, খাদ্য পরিপাক আমি একটা ধরছি, খাদ্য পরিপাক ধরো কোনো একটা খাবার খাচ্ছি আমরা, খাবার খাওয়ার পর কি হবে, সেই খাবারটা আমাদের শরীরের সাথে গেল, শরীরে নানা রকম অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেই খাবারটা আমাদের পরিপাক হয়ে গেল। পরিপাক হওয়ার পরে আমাদের বর্জ্য রূপে বার হয়ে যাবে। সেই বর্জ্য পদার্থ থেকে আবার কি খাবারটা পরিণত করা যাবে? যাবে না। তাহলে সেটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়া।
শ্বসন হয়ে গেলো রাসায়নিক বিক্রিয়া, কয়লার দহন হয়ে গেলো রাসায়নিক বিক্রিয়া। এগুলো আর ফিরিয়ে আনা যাবে না। কোনটা ফিরিয়ে আনা যাবে? জল যদি বাষ্পে পরিণত হয়ে যায়, পরবর্তীকালে আবার বাষ্পকে বরফে বা জলে পরিণত করা যাবে, তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া নয়। ঠিক আছে। 9 নম্বর, কোন দ্রবণে টিন্ডাল ইফেক্ট দেখা যায়? একটু আগে বলে দিয়েছি, টিন্ডাল ইফেক্ট দেখা যায়, তোমরা বলো কলয়েড দ্রবণে। ঠিক আছে। এছাড়াও সূক্ষ্ম সাসপেনশনও কিন্তু কলয়েড দ্রবণ, এই টিন্ডাল ইফেক্ট কিছু কিছু দেখা যায়। টিন্ডাল ইফেক্ট কি জিনিস আমি দ্রবণ ক্লাসে ব্যাখ্যা করেছি, তা একটু বলে দিই তোমাদের। যদি এরকম 3টে দ্রবণ নেওয়া হয়, একটা প্রকৃত দ্রবণ, একটা কলয়েড, একটা সাসপেনশন, এবং একটা সাইড থেকে অন্ধকার ঘরে যদি টর্চ টিপা হয়, এই কিছুদিন আগে যে হলুদ জল ভাইরাল হচ্ছিল, তোমরা দেখছিলে সোশ্যাল মিডিয়াতে, ওটাই টিন্ডাল ইফেক্টের প্রভাব। ঠিক আছে। একটা টর্চ লাইট যদি টেপা হয় তাহলে কেমন দেখাবে? ওই যে চকচক করে উঠবে কণাগুলো। কিন্তু প্রকৃত দ্রবণ ক্ষেত্রে, প্রকৃত দ্রবণ বলতে নুন জল, নুন জলের মধ্য দিয়ে আলো পার হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। কলয়েড দ্রবণে কিন্তু পুরো আলোক রশ্মি দেখতে পাওয়া যাবে। এই আলোক রশ্মি দেখতে পাওয়া যাওয়াটা, এটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। তাহলে তোমরা বলবে হলুদ জলটা কি কলয়েড দ্রবণ ছিল? না, হলুদ জল কলয়েড দ্রবণ নয়, হলুদ জল হচ্ছে সাসপেনশন, ওটাতে পুরোপুরি দেখা যায়নি কিন্তু। 10 নম্বর, পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? পরিবেশের ক্ষতিকারক যৌগ, সেটা হচ্ছে সীসা বা লেড, এটা মোটর গাড়ির ধোঁয়াতে থাকে। এছাড়া জিঙ্ক এবং ক্যাডমিয়ামও নির্গত হয়, যেটা টায়ার থেকে বার হয়। মোটর গাড়ির ধোঁয়া থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাসগুলো, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইগুলো, এবং কণা পদার্থ যেমন কার্বন কণা নির্গত হয়ে থাকে। পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক হচ্ছে মোটর গাড়ির ধোঁয়া, এবং সেখান থেকে সীসা যেহেতু বার হয়, মারাত্মক ক্ষতি করে আমাদের পরিবেশের। 11 নম্বর, টিএনটি হলো, টিএনটি কি সার, বিস্ফোরক, কীটনাশক না শ্যাওলা নিবারক? টিএনটি হচ্ছে ট্রাই নাইট্রোটলিউন, এটি একটি বিস্ফোরক। ঠিক আছে। বিস্ফোরক কোথায় ব্যবহার করা হয়? এর সংকেত হচ্ছে C6H2NO3 এর ব্যবহার হচ্ছে সেল, বোমা, গ্রেনেড, যেগুলো আর্মিতে, সামরিক খাতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। 12 নম্বর, প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়? ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট না ক্যালসিয়াম অক্সালেট? তো প্লাস্টার অফ প্যারিস বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটকে। এটি জিপসামকে গরম করে তৈরি করা হয়, প্লাস্টার অফ প্যারিস। জিপসামের রাসায়নিক সূত্র হচ্ছে CaSO4 2H2O, যেখানে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র হচ্ছে CaSO4 ½ H2O। এক্ষেত্রে 2H2O থাকে, আর এখানে হচ্ছে ½ H2O থাকে। ঠিক আছে। জিপসামটাকে গরম করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। প্লাস্টার অফ প্যারিস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন নানা রকম ভাস্কর্য বা মোলাস তৈরিতে ব্যবহৃত হয়। এই তোমরা দেখতে পাচ্ছ, কোনো স্ট্যাচু বানানোর জন্য যে সাদা কালারে বানানো হয় না, ওটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এছাড়া আমাদের যদি হাড় ভেঙে যায়, তাহলে প্লাস্টার করার জন্য এটা ব্যবহার করা হয় বলে এটা বলা হয় প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে। কোটিং করার জন্য, ওয়ালে কোটিং করার জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়ে থাকে। 13 নম্বর, মরিচা মুক্ত করতে লোহার সাথে ব্যবহৃত ধাতু হলো অ্যালুমিনিয়াম, কার্বন, ক্রোমিয়াম, টিন। তো মরিচা মুক্ত করার জন্য লোহার সাথে ব্যবহার করা হয়, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ক্রোমিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে। এমনিতে জিঙ্ক, জিঙ্ক বা দস্তা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় গ্যালভানাইজিং। কিন্তু অপশন যদি দস্তা না থাকে, তাহলে আমরা ক্রোমিয়ামটা এটা করতে পারি, কারণ এর সাথে ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজও ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, মরিচা রোধ করার জন্য। যেটা গ্যালভানাইজিং প্রসেস, সেক্ষেত্রে দস্তা ব্যবহার করা হয়। আমাদের পরীক্ষাতে মূলত গ্যালভানাইজিং প্রসেসটাই আসে, কিন্তু সাথে যদি ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ এগুলো থাকে, তাহলে এগুলো মনে রাখবে তোমরা। ঠিক আছে। আচ্ছা, দস্তা কেন ব্যবহার করা হয়? দস্তা বা ক্রোমিয়াম বা নিকেল এগুলো ব্যবহার করার কারণটা কি? কারণ এগুলোকে স্যাক্রিফিশিয়াল মেটাল বলা হয়। অর্থাৎ যদি বাতাসের সংস্পর্শে আসে, তাহলে এই ধাতুগুলো বাতাসের সঙ্গে সংস্পর্শ করবে, এবং এই ধাতুগুলোর ক্ষতি হবে, লোহার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে। অর্থাৎ এরা নিজেরা মরে যায়, কিন্তু লোহাকে মরতে দেবে না। এটা হচ্ছে এদের মেন ব্যাপার। ঠিক আছে। 14 নম্বর, খাবার সোডার রাসায়নিক সংকেত কি? খাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে 4টি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট। আমি বলেছিলাম সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা বললে, খায় মানে বাই থাকবে। সোডিয়াম কার্বনেট কাপড় কাচার সোডা, আর সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা। বাই আছে কথাটা, সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে খাই, এটা মনে রাখবে। আগেও বলেছিলাম, এখনো বললাম। ঠিক আছে। 15 নম্বর, নিচের কোনটি নাইট্রোজেন সংবদ্ধ করতে পারে? নাইট্রোজেন সংবদ্ধ বলতে আমাদের পরিবেশে যে নাইট্রোজেন থাকে, সেটা আমাদের উদ্ভিদের প্রয়োজন হয়ে থাকে, উদ্ভিদের বৃদ্ধিতে প্রয়োজন হয়ে থাকে। তো সেই নাইট্রোজেনটা যদি উদ্ভিদে আনতে হয়, তখন কি করতে হবে? তাকে সংবদ্ধ করতে হবে। অর্থাৎ নাইট্রোজেনটাকে নিয়ে এসে উদ্ভিদে প্রবেশ করানো, সেটা হচ্ছে নাইট্রোজেন সংবদ্ধকরণ। এটা কে করে? এটা করে, এখানে অপশনগুলো সঠিক উত্তর হয়ে যাবে সায়ানোব্যাকটেরিয়া করে। এছাড়া ব্যাকটেরিয়া বা রাইবোজিয়াম, সেটা মোটর জাতীয় সিম্বগোত্রীয় উদ্ভিদে তারা এই রাইবোজিয়াম করে থাকে। 16 নম্বর, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসঅঙ্গ। আরশোলার শ্বাসঅঙ্গ হচ্ছে শ্বাসছিদ্র বা স্পিরাকেল বা শ্বাসনালী বা ট্রাকিয়া সিস্টেম। এছাড়া মাছের শ্বাসঅঙ্গ ফুলকা, কেঁচোর শ্বাসঅঙ্গ কোনো বিশেষ কোনো শ্বাসযন্ত্র নেই, কেঁচো ত্বক থেকে শ্বাস নেয়। চিংড়ির শ্বাসঅঙ্গ হচ্ছে ফুলকা। 17 নম্বর, সর্বজনীন দাতা রক্তের বিভাগ কোনটি? সর্বজনীন দাতা বলতে সব গ্রুপকে রক্ত দিতে পারে, সেটি হচ্ছে অপশন বি, ও হয়ে গেল সঠিক উত্তর। এরপর যদি তোমাদের অপশন থাকে ও নেগেটিভ, ও নেগেটিভটা তোমরা আগে করবে। ঠিক আছে। যদি ও পজিটিভ থাকে আর ও নেগেটিভ থাকলে, তাহলে ও নেগেটিভটা তোমরা সঠিক উত্তর করবে। কেননা
ও পজিটিভ কিন্তু সার্বজনীন দাতা আর ও নেগেটিভও সার্বজনীন দাতা, কিন্তু ও পজিটিভ ও নেগেটিভকে রক্ত দিতে পারবে না, তাহলে ও নেগেটিভটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, ও নেগেটিভ রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, এটা মনে রাখবে। 18 নম্বর, হিমোসিল কোন পর্বের প্রাণীদের দেখা যায়? হিমোসিল দেখা যায়, 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে আর্থ্রোপোডা প্রাণীদের হিমোসিল দেখা যায়। হিমোসিল বলতে যেটা ফাঁপা গহ্বর থাকে, যেমন ধরো আমাদের কি হয়, গায়ে মশা কামড়ে তখন আমরা কি করি, ফট করে মেরে দিই, তখন কি হয়, রক্তটা পুরো আমাদের হাতে লেগে যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে মশার শরীরে একটি মুক্ত গহ্বর দেখতে পাওয়া যায়, রক্তপূর্ণ একটা দেহ গহ্বর থাকে। এই রক্তপূর্ণ দেহ গহ্বরটাকে বলা হয় হিমোসিল। অর্থাৎ তাদের রক্ত কেমনভাবে ট্রান্সফার হয়, আমাদের যেমন হৃৎপিণ্ডে আসে, তারপর সেখান থেকে হৃৎপিণ্ড থেকে ট্রান্সফার হয়ে যায় গোটা শরীরে, ওদের ওরকম ব্যাপার নেই। ওদের হৃৎপিণ্ড থেকে কোনো শিরা ধমনী এসব কিচ্ছু নেই, ওদের ডাইরেক্ট চলে যাবে অঙ্গে, যেখানে যাওয়ার দরকার ডাইরেক্ট চলে যাবে। এটা হয়ে যাচ্ছে হিমোসিল বা দেহ গহ্বর। ঠিক আছে, কার কার দেখা যায়? আরশোলা, তেলাপোকা, মাকড়সা, কাঁকড়া, চিংড়ি, বিচ্ছু, সেন্টিপিড, মিলিপিড, যে কেন্ন তেন্ন বলি না, শতপদী, সহস্রপদী, ওইগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। 19 নম্বর, মায়োপিয়া সারাতে ব্যবহৃত হয় অবতল লেন্স, উত্তর লেন্স, চোঙাকার লেন্স, কোনোটি নয়। মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া এই দুটো পরীক্ষাতে আসে, তোমাদের আগেও বলেছি, আবার বলছি, মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো মায়োপিয়াটা ছোট দেখতে, আর হাইপারমেট্রোপিয়া সেটা একটু বড় দেখতে। মায়োপিয়া একটু ছোট দেখতে, আর হাইপারমেট্রোপিয়া একটু বড় দেখতে। তো যেটা ছোট সেটাতে অবতল, আগেও বলেছি এখনো বলছি, যেটা ছোট সেটা অবতল, অর্থাৎ যেটা ছোট সেটার জন্য বড়, আর হাইপারমেট্রোপিয়া বড় দেখতে সেটার জন্য ছোট, সেটা উত্তল। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, মায়োপিয়ার জন্য অবতল আর হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল। আর এর রোগটা কি? মায়োপিয়ার রোগ হচ্ছে, এটা যেহেতু ছোট দেখতে, তাহলে এটা নিশ্চয়ই দূরের দৃষ্টি অসুবিধা, উল্টোটা, ছোট মানে কাছের নয়, ছোট মানে দূরের দৃষ্টি। আর হাইপারমেট্রোপিয়া এটা বড় দেখতে, মানে এর সমস্যা হচ্ছে কাছের দৃষ্টি। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, মায়োপিয়া একটা দূরের বস্তুগুলো ঝাপসা দেখাবে মায়োপিয়াতে, কিন্তু কাছের বস্তুগুলো কোনো অসুবিধা নেই মায়োপিয়াতে। আর হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তুগুলো দেখতে পাবে না, দূরের বস্তু আরামে দেখবে। 20 নম্বর, বিওটি একক সমান কত জুল? বিওটি আমরা যেটা আমাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে, সেখানে বিওটি ইউনিট ব্যবহার করা হয়। এর পুরো কথা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এক বিওটি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা দ্বারা প্রকাশ করা হয়, এবং জুলে যদি বলা হয় তাহলে বলা হয় 3.6 ইন্টু 10⁶ জুল। 3.6 ইন্টু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এক বিওটিকে 1 কিলোওয়াট ঘন্টা বা 3.6 মেগাজুলও বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে 20টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আর দেরি করবো না, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।